লেখিকা দেবযানী করের হারানো ভালোবাসারা। অনকোলজিস্ট ডক্টর প্রতিম গাঙ্গুলি, এটা তুমি কি করলে এটা? হন্তদন্ত হয়ে ওটিতে ঢোকার মুখেই ছুটে এসে দুহাতে বুকের জামা চেপে ধরে চিৎকার করে ওঠে রক্তবর্ণ চোখে সুপ্রিয়া। আমাকে পাওনি বলে এইভাবে তার প্রতিশোধ নিলে তুমি আমার ছেলেকে মেরে ফেলে? কেন করলে এটা? বলো বলো, উত্তর দাও। ডক্টর প্রতিম আবারও বিশাল জোরে একটা শক খেয়ে বলে ওঠে, এসব তুমি কি বলছো সুপ্রিয়া? সন্দীপন বেঁচে নেই? না না, এ হতেই পারে না। দুজন মহিলা নার্স এসে সুপ্রিয়াকে জোর করে ছাড়িয়ে নিয়ে যেতেই প্রতিম দৌড়ে গিয়ে ওটিতে ঢুকল। ভেতরে ঢুকে বেডে চিরকালের মতো ঘুমিয়ে পড়া মৃত সন্দীপনের বডিখানা তার চোখে পড়ল। অন্য ডাক্তার ও নার্সরা যারা যারা অপারেশন থিয়েটারে ছিল মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আর একটা বিশাল শকে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রাগে ফেটে পড়ে ডক্টর প্রতিম গাঙ্গুলি। চেঁচিয়ে প্রশ্ন করে ওঠে ডাক্তারদের দিকে চেয়ে, কি হয়েছিল? আই অ্যাম আস্কিং হোয়াট হ্যাপেন্ড। অপারেশন তো ঠিক মতনই চলছিল। 3 ঘন্টার অপারেশনের মাঝে মাত্র 1 ঘন্টা আমি ছিলাম না। বিশাল এক আর্জেন্ট ডাকে আমাকে চলে যেতে হয়েছিল। ওটি থেকে বেরোনোর আগে তোমাদের ওপর সব দায়িত্ব দিয়ে বলে গিয়েছিলাম। ছেলেটা তো রেসপন্স করছিল একটু একটু করে। তারপর হোয়াট হ্যাপেন্ড? কেন জানালে না আমাকে? সাথে সাথেই যখনই কোনো প্রবলেম অ্যারাইজ করছিল। কি এমন ক্রিটিক্যাল প্রবলেমে পড়েছিল যে ছেলেটাকে আর বাঁচাতে পারলে না? আনসার মি রাইট নাও। চুপ করে থেকো না, আনসার মি। তারপরই সন্দীপনের দিকে এগিয়ে এসে ওর বেডের পাশে হাঁটু মুড়ে বসে ওকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল স্পেশালিস্ট অনকোলজিস্ট ডক্টর প্রতিম গাঙ্গুলি। আমি তোমাকে বাঁচাতে পারলাম না, আমি হেরে গেলাম। তোর মাকে কথা দিয়েছিলাম প্রবল বিশ্বাস নিয়ে তোকে ভালো করে তুলবই। পারলাম না, হেরে গেলাম। আমি অসম্পূর্ণ হয়ে গেলাম। আমি ভালো নেই রে সন্দীপন। আজ অরিদীপও আমাকে ফেলে চলে গেল। ওর সৎকার করতে দেখে এলাম দূর থেকে। এভাবে দুজনেই তোরা আমাকে এত বড় একটা শাস্তি দিয়ে গেলি, এতটাই প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম বলে তোদের। কেন তুইও চলে গেলি সন্দীপন একই দিনে? কজন ডাক্তার মিলে ডক্টর প্রতিম গাঙ্গুলিকে ধীরে ধীরে তুলে ধরে একটা চেয়ারে বসালো। কান্নায় ভেঙে পড়ল তারাও, জোর হাত করে বারে বারে ক্ষমা চাইতে চাইতে। সুপ্রিয়া আর প্রতিম দুজনেই একসাথে একই কলেজে ডাক্তারি পড়ত। খুব ভালো বন্ধু ছিল ওরা। দুজন দুজনকে খুবই বিশ্বাসও করত। তবুও কোথায় যেন বন্ধুত্বের মধ্যে দিয়ে মনে মনে সুপ্রিয়াকে ভালোবেসে ফেলেছিল প্রতিম। কিন্তু কোনোদিনই সে কথা সে সুপ্রিয়াকে বলতে পারেনি, নিজের মধ্যেই রেখেছিল। এরই মধ্যে ওদের ডাক্তারি গ্রুপের ছাত্রছাত্রীদের মধ্যে অনুপম ও সুপ্রিয়া দুজন দুজনের প্রেমে পড়ে গেল। অনুপমকে প্রতিমের কোনোদিনই পছন্দ ছিল না ওই গ্রুপের মধ্যে। অনুপমের প্রেমে না পড়ে আরও অন্য কোনো ছেলের প্রেমে পড়লেই তো পারত সুপ্রিয়া, তাকে বাদ দিয়েও। সুপ্রিয়ার একান্ত শুভাকাঙ্ক্ষী বন্ধু হিসেবে ওর ভালো থাকার কথাটাই শুধু ভাবত প্রতিম। অনুপম ওভার স্মার্ট টাইপের, সবজান্তা ভাব নিয়ে চলা একটি ছেলে, যার হাব ভাব চালবোল কথাবার্তা একেবারেই পছন্দ হতো না প্রতিমের। সুপ্রিয়াকে একদিন বলেও ছিল সে হেসে, শেষ পর্যন্ত অনুপমকেই তোর এতটা পছন্দ হলো? যাক, তোরা ভালো থাকলেই আমি সবচাইতে বেশি খুশি হব। অনুপমের প্রেমে তখন হাবুডুবু খাওয়া সুপ্রিয়া বলে উঠেছিল হাসতে হাসতেই, কেন তোর হিংসা হচ্ছে? জবাবে প্রতিম বলে উঠেছিল হেসেই, বারে হিংসা হতে যাবে কেন? এতদিনে এই বুঝলি তুই আমাকে? আরে না না, জাস্ট পেছনে লাগছি তোর। তারপর আবার অন্য কাজের কথায় চলে গেল ওরা। MBBS পাশ করার পর সুপ্রিয়া আর অনুপম কলকাতার একটা হাসপাতালে জয়েন করলো। অনুপম হার্ট সংক্রান্ত ব্যাপারে আর সুপ্রিয়া গাইনো লাইনে প্র্যাকটিস করতে লাগলো। আর তার 6 বছর পর অনুপম হার্ট ফিজিশিয়ান আর সুপ্রিয়া গাইনো ফিজিশিয়ান হিসেবে একটা হাসপাতালের সাথে যুক্ত হয়ে কাজ করতে থাকে। এরই মধ্যে ওরা একে অপরকে বিয়ে করে ফেলে।
প্রতিম সাংঘাতিক ভালো রেজাল্ট করে ডাক্তারি পাশ করার সাথে সাথে বিদেশে চলে যায়। এমবিবিএস করার পর সেখানে গিয়ে অনকোলজিস্ট হিসেবে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে এবং তারপরই একটা হসপিটালের সাথে যুক্ত হয়ে প্র্যাকটিস করে যেতে থাকে ব্রেন সংক্রান্ত ব্যাপার নিয়ে। ধীরে ধীরে সাইড বা সাইড লাগাতার 3 বছর ধরে এই লাইনে আরও অন্যান্য নানান ধরনের পড়াশোনা করে ও পরীক্ষা দিয়ে পাশ করে ডক্টর প্রতিম গাঙ্গুলি অনকোলজিস্ট স্পেশালিস্ট হিসেবে সেখানের একটা হসপিটালে কাজ করতে থাকে। এর বছর 2-এর মধ্যেই প্রতিমের বাবা মা শর্মিষ্ঠা বলে একটি মেয়েকে দেখে তার জন্য পছন্দ করে রাখে। শর্মিষ্ঠা বেশ ফর্সা, সুন্দরী, শান্ত স্বভাবের ভালো একটি পরিবারের মেয়ে। এমকম পাশ করার পর একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতে থাকাকালীনই প্রতিমের বাবা মায়ের অনুরোধে প্রতিম দেশে ফিরে আসে। শর্মিষ্ঠাকে দেখে তার পছন্দ হয় এবং তারপরই ধুমধাম করে শর্মিষ্ঠার সাথে তার বিয়ে হয়ে যায়। বিয়েতে সুপ্রিয়া আর অনুপমও এসেছিল, কিন্তু সুপ্রিয়াকে অনেকদিন বাদে এভাবে এক বিষণ্ণ, শুকনো আর মনমরা অবস্থায় দেখে প্রতিমের একেবারেই ভালো লাগছিল না। সেদিনের হাসি খুশি সুপ্রিয়ার মুখে যে গ্ল্যামারে চাকচিক্য ছিল সব যেন মুছে গিয়ে এক আলাদা ধরনের সুপ্রিয়াকে দেখছিল সে। অনুপমের সেই পড়ে থাকা আলগা মুখোশ দেখে তো কারো কিছু বোঝবার উপায় নেই। এর কিছুদিন বাদেই বিয়ের পর শর্মিষ্ঠাকে নিয়ে আরও 3 বছর বিদেশে কাটিয়ে প্রতিম দেশে ফিরে এসে কলকাতার এক বড় প্রাইভেট হসপিটালে অনকোলজিস্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করতে থাকে। শর্মিষ্ঠা তার শান্ত বিনয়ী ব্যবহারে বাড়ির সকলের মন জয় করে ফেলে খুব তাড়াতাড়ি। প্রতিম আর শর্মিষ্ঠার মধ্যে প্রাণ ভরা ভালোবাসা ওদের দাম্পত্য জীবনটাকে আরও অতি সুন্দরভাবে বয়ে নিয়ে চলতে থাকে। একটা ফুটফুটে ছেলেও হলো তাদের। শর্মিষ্ঠা পছন্দ করে নাম রাখলো অরিদীপ। এক সাজানো সুন্দর সংসারে হাসি খুশির মধ্যে দিয়ে দিনগুলি গড়িয়ে চলতে লাগলো। বছরখানেক বাদে আচমকা একদিন হঠাৎই সুপ্রিয়া ফোন করে বসলো প্রতিমকে। কিরে, কি খবর? আজকাল তো আর কোনো খোঁজ খবরই রাখিসই না। কবে ফিরলি কানাডা থেকে? সুপ্রিয়া বরাবরই হাসি খুশি নেচারের, হইচই আর বকবক করে কথা বলার স্বভাব তার। উল্টো দিকে শর্মিষ্ঠা বুদ্ধিমতী এবং বড্ড চাপা স্বভাবের, কথা কম বলে সে। কোনো ব্যাপারে তার আনন্দ খুশিটা সে সেভাবে প্রকাশ করে উঠতে পারে না। সুপ্রিয়া যখন কথা বলে যায় উল্টো দিক থেকে কোনো উত্তরের অপেক্ষা না করেই গড়গড় করে একতরফা প্রশ্ন, আর তার সাথে নিজেই উত্তরের মাধ্যমে বকবক করে চলে সে। কথার মাঝখানে হঠাৎই বলে ওঠে সুপ্রিয়া, জানিস তো, তোকে আজ একটা বড় খবর দেওয়ার জন্য ফোন করেছি। আমার আর অনুপমের মধ্যে সেপারেশন চলছে। আমরা খুব শীঘ্রই ডিভোর্স করে ফেলব। চমকে উঠল প্রতিম। কি? ডিভোর্স করে ফেলবি? কেন, কি হলো আবার? এত ভালোবেসে বিয়েটা করলি। ওর মতো জঘন্য একটা লোভী নোংরা কিটের সাথে থাকা যায় না। তাই আমার ছেলে সন্দীপনকে নিয়ে পুনেতে একটা হাসপাতালে ট্রান্সফার নিয়ে চলে এসেছি। পুনা জায়গাটা আমার খুব ভালো লাগে রে। ভাবছি বাদবাকি জীবন সেখানেই কাটিয়ে দেব। একেবারে ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছিস? আর একটু অ্যাডজাস্ট করে চলা যেত না? প্রতিমের কথায় সুপ্রিয়া গর্জে ওঠে। না, যেত না। তোকে পরে একসময় সব বলবো। যাক, তোরা কেমন আছিস বল? তোর বউ শর্মিষ্ঠা মেয়েটা ভারী মিষ্টি স্বভাবের। আমার তো ওকে খুব ভালো লেগেছে। দেখবি, তোরা দুজনে জীবনে খুব সুখী হবি। তা ছেলে মেয়ে কিছু হয়েছে না হবে? প্রতিম বলল হেসে, আমাদের একটা 1.5 বছরের ছেলে আছে, নাম অরিদীপ। আরে বাহ, নামটা তো খুব সুন্দর। তাহলে আমার ছেলের থেকে জাস্ট 4 বছরের ছোট হবে তোদের ছেলে। শোন, আমি একটা জরুরি কাজে কলকাতায় যাচ্ছি কয়েকটা দিনের জন্য। মার ওখানেই থাকবো। আর মধ্যে আমার ছেলেকে নিয়ে তোর বাড়িতে একদিন গিয়ে দেখাও করে আসবো সকলের সাথে। মাসিমা মেসোমশাই ভালো আছেন তো? আর একই ঠিকানায় আছিস তো তোরা? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আর একই জায়গায় আছি আমরা। অবশ্যই চলে আসবি একদিন ছুটির দিনে। সারাদিন থেকে খাওয়া দাওয়া করে তারপর যাবি। ঠিক আছে, রাখছি রে, তাহলে ভালো থাকিস সব। ওপাশ থেকে ফোনটা কেটে দিল সুপ্রিয়া, ঝড়ের বেগে কথা বলে নিয়ে। কিছুদিন বাদেই সুপ্রিয়া ছেলেকে নিয়ে কলকাতায় এসে প্রতিমদের বাড়িতে এসে ঘুরে গেল। হাসি খুশি স্বভাবের সুপ্রিয়ার কথাবার্তা, তার এক নাগাড়ে বকবকানি আর সুখ দুঃখের গল্প বাড়ির সকলে মিলে এনজয় করে চলছিল। শর্মিষ্ঠারও ভালো লেগেছিল সুপ্রিয়াকে। ধীরে ধীরে দুটো পরিবারের মধ্যে বন্ধুত্ব জমে উঠতে লাগলো। প্রতিমরাও ছুটি ছাটাতে সুপ্রিয়ার নতুন কেনা পুনেতে সুপ্রিয়ার বাড়িতে
মা বাবা সকলকে নিয়ে কদিনের জন্য গিয়ে বেরিয়ে আসতো, আবার কখনো কখনো সুপ্রিয়া ও তার ছেলে সন্দীপন আর অন্যদিকে প্রতিম, শর্মিষ্ঠা আর অরিদীপ মিলে কোথাও গিয়ে হইচই করে ছুটি কাটিয়ে আসতো। সন্দীপন ও অরিদীপের মধ্যে ভালো বন্ধুত্ব জমে উঠেছিল, কিন্তু শর্মিষ্ঠার মাঝে মাঝে কেমন যেন মনে হতো প্রতিম যেন সুপ্রিয়ার কাছাকাছি থাকলে বেশি খুশি দেখায় তাকে। সুপ্রিয়ার কথাবার্তা, তার চাল বল প্রতিম যেন বেশি করে এনজয় করে। এক অন্য রূপে প্রতিমকে শর্মিষ্ঠা দেখতে থাকে তখন। তবে শর্মিষ্ঠার প্রতিও তো প্রতিমের দায়িত্ব কর্তব্যের কোনো ত্রুটি নেই। তবে সন্দেহ কেন মাঝে মধ্যে তার মনে ঘুরপাক খেয়ে চলতে থাকে। বছর ঘুরে চলল, সন্দীপন আর অরিদীপ বড় হয়ে উঠতে লাগলো। প্রতিম আর শর্মিষ্ঠার ছেলে অরিদীপ MBBS করার পর পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে 4 বছর বাদে কলকাতার বাইরে একটা হাসপাতালে অর্থোপেডিক ডাক্তার হিসেবে কাজ করতে থাকে। তন্দ্রা বলে একটি মেয়েকে ভালোবাসে অরিদীপ। এর 5 বছর বাদে অরিদীপ সম্পূর্ণ ডাক্তার হয়ে ওঠার সাথে সাথেই শর্মিষ্ঠারও তন্দ্রাকে পছন্দ হওয়াতে তাড়াহুড়ো করে ছেলের বিয়ে দেয় সে ধুমধাম করে। যদিও ওরা এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হচ্ছিল না। প্রতিমের মায়েরও খুব শখ ছিল নাতির বিয়ে দেখে যাওয়ার, কিন্তু কপালের লিখনে এই বিয়ের 1 বছর আগেই মা কিডনি রোগে সাংঘাতিক ভুগে মারা যান, আর বাবা তো এর 2 বছর আগে হার্ট অ্যাটাকে চলে গিয়েছিলেন। শর্মিষ্ঠার বাবা ও মা বেঁচে থাকতে থাকতে তাও নাতির বিয়ে দেখে যেতে পেরেছিলেন। অন্যদিকে সুপ্রিয়ার ছেলে সন্দীপন MBBS পাশ করার পর দিল্লির এক হসপিটালে হার্ট ফিজিশিয়ান হিসেবে প্র্যাকটিস করার পর 3 বছর ধরে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আরও পড়াশোনা চালিয়ে যেতে থাকে সে মেডিকেল লাইনে। বছর 4 বাদে হার্ট ফিজিশিয়ান কার্ডিওলজিস্ট হিসেবে দিল্লি হসপিটালে কাজ করে যেতে থাকে সে। ডাক্তার হিসেবে কাজকর্মে সন্দীপনের বেশ নামডাক হয়ে উঠতে থাকে দিনে দিনে। সুপ্রিয়া ছেলের বিয়ের ব্যাপারে নিয়ে চাপ দিতে থাকায় সন্দীপন একেবারে রাজি হয় না। মুখের ওপর বলে ওঠে, মা, তোমার এই রিকোয়েস্টটা আমি কিছুতেই রাখতে পারবো না। আমি আর তুমি মিলে তো বেশ ভালোই আছি, আর বিয়ে করতে হবে এর তো কোনো মানে নেই। বিয়ে তো তুমিও করেছিলে, সুখী হতে পেরেছিলে কি? এরপর থেকে সুপ্রিয়া আর ছেলেকে এই ব্যাপারে চাপ দেয় না কখনো। তবে একটা জিনিস লক্ষ্য করতে থাকে সুপ্রিয়া, সন্দীপনে প্রায়ই মাথা যন্ত্রণা করতে থাকে। হঠাৎ হঠাৎ করে প্রথম দিকে সন্দীপন হালকাভাবে নেয় এটাকে, ডাক্তার দেখতে রাজি হয় না, কিন্তু দিনকে দিনই এই মাথা যন্ত্রণা যখন তার বেড়েই চলতে থাকে তখন সে অসহ্য যন্ত্রণা আর নানান ডাক্তার দেখিয়েও নানা রকম ওষুধ খেয়েও যায় না। ডাক্তাররা নানা রকম পরীক্ষার মাধ্যমেও ঠিক মতন ধরে উঠতে পারে না কিসের থেকে তারই প্রচণ্ড মাথা ব্যথা হতে থাকে মাঝে মাঝেই। ডক্টর প্রতিম সেই সময় তার কাজের ব্যাপারে একটা কনফারেন্সে আমেরিকায় গিয়েছিল। সন্দীপনের বারণ করা সত্ত্বেও সুপ্রিয়া অসহায়ের মতন ফোনে প্রতিমকে খবরটা জানায়। প্রতিম সব কাজ ফেলে ছুটে আসে সুপ্রিয়ার ডাকে তার ছেলেকে বাঁচাতে। অনকোলজিস্ট ডক্টর প্রতিম গাঙ্গুলি সন্দীপনকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বলে ওঠে, ওর ব্রেনের পেছনের বাদিকের এমন একটা পজিশনে ক্যান্সার ধরা পড়েছে, ওটাকে ইমিডিয়েট অপারেশন করতে না পারলে ব্রেন হেমারেজ হয়ে যেতে পারে, পুরো ব্রেনটাই কোমায় চলে যাবে তখন। কথাটা শোনা মাত্রই সুপ্রিয়া হাউ হাউ করে কেঁদে ওঠে। তুমি ওকে বাঁচাও প্রতিম, একমাত্র তুমিই পারবে বাঁচাতে ওকে, ও ছাড়া আমার আর কেউ নেই, ওকে বাঁচিয়ে দাও তুমি, মা হয়ে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। প্রতিম রেগে বলে, কি সব ছেলে মানুষই করছো, এত নার্ভাস হলে চলে? ওর সামনে এভাবে কান্নাকাটি করলে ও তো আরও ভেঙে পড়বে। পরদিনই সন্দীপনকে কলকাতায় অনকোলজিস্ট স্পেশালিস্ট ডক্টর প্রতিমের প্রাইভেট হসপিটালে নিয়ে আসা হলো। কিছুক্ষণের মধ্যেই তাকে রেডি করে ওটিতে নিয়ে যাওয়া হলো। 3 ঘন্টা ধরে অপারেশন চলবে তার। শর্মিষ্ঠা সকাল থেকে খাওয়া দাওয়া না করে হসপিটালে বসে আছে ছেলের ভালো হয়ে ওঠার অপেক্ষায়। ওদিকে অরিদীপের সন্দীপনদার কথাটা কানে যেতেই হসপিটালের কাজ ফেলে গাড়ি নিয়ে ছুটে আসতে থাকে সে কলকাতায়। এত জোরে স্পিডে গাড়ি চালিয়ে আসছিল যে সে উল্টো দিকের বিশাল এক ট্রাকের ধাক্কায় গাড়ি শুদ্ধ ছিটকে পড়ে হাইওয়ের একধারে। কোনো রকমের রক্তাক্ত অবস্থায় দোমড়ানো মোচড়ানো গাড়ি থেকে বার করা হয় তাকে। হৃদস্পন্দনটুকু তখনও বয়ে চলছিল একটু একটু করে। কলকাতার আরেক প্রাইভেট হাসপাতালে খুব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় তাকে। এমার্জেন্সিতে রেখে অক্সিজেন সেলাইন চলতে থাকে পুরো দমে। শর্মিষ্ঠা ও তন্দ্রা খবরটা পেয়েই ছুটে আসে হসপিটালে।
পাগলের মতন কান্নাকাটি করে প্রতিমের হসপিটালে রিসেপশনে শর্মিষ্ঠা পরপর ফোন করে যেতে থাকে। আমি ডক্টর প্রতিম গাঙ্গুলির ওয়াইফ, ওকে এক্ষুনি ফোনটা দিন, আমাদের ছেলে মৃত্যু শয্যায়। রিসেপশন থেকে বলা হয় উনি এখন ওটিতে আছেন, ওনাকে ডিস্টার্ব করা যাবে না। কি? তন্দ্রাও চেঁচিয়ে উঠল। যার সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই সন্তানের বাবাকে আপনারা খবর দিতে চাইছেন না কেন? এক্ষুনি ওনাকে জানান, নতুবা। তন্দ্রার কথাটা শেষ না হতেই ওদিক থেকে বলে উঠল, দাঁড়ান, দেখছি। মিনিট দুয়েক পর ওদিক থেকে কোনো সাড়া না পেয়ে শর্মিষ্ঠা আবারও কেঁদে বলে উঠল চিৎকার করে ফোনে, ওনাকে ফোনটা দিন না, আমি ওনার ওয়াইফ বলছি, ওনার ছেলে আর বাঁচবে না। রিসেপশন থেকে বলল, ম্যাম, ওনাকে জানানো হয়েছে উনি আসছেন। শর্মিষ্ঠা ছুটে গেল বিনা অনুমতিতে ওটির ভেতরে দরজা খোলা অবস্থায় দেখে। দীপ বলে ডাকতেই শেষবারের মতো চাইল সে মায়ের দিকে, তারপরে বাবা বাবা বলে চিরদিনের মতো চোখ বুঝল সে। উন্মাদের মতন ঝাঁপিয়ে পড়ল শর্মিষ্ঠা অরিদীপের শরীরের ওপর। চোখ খোল বাবা, একটিবার চোখ খোল, তোর বাবা আসছে। আরো 10 মিনিট বাদে ঊর্ধ্বশ্বাসে গাড়ির ড্রাইভার নিয়ে ছুটে এলো প্রতিম ছেলেকে দেখতে। ওটিতে ঢুকতেই শর্মিষ্ঠা ভয়ঙ্কর কটাক্ষ দৃষ্টিতে প্রতিমের দিকে চেয়ে আঙুল তুলে বলে উঠল, কেন এসেছো তুমি এখন নিজের ছেলের ডেড বডি দেখতে? বাবা বাবা করে যে ছেলে ডেকে উঠেছিল শেষ নিঃশ্বাসটুকু ফেলার আগে তার আর্তনাদ তোমার কানে গিয়ে পৌঁছায়নি? তুমি ওর বাবা নও, এক সাংঘাতিক চরম স্বার্থপর জঘন্য এক মানুষ। তোমার স্ত্রী হিসেবে আজ আমার ঘেন্না হচ্ছে। চলে যাও তুমি এখান থেকে, তোমার প্রেমিকার কাছে চলে যাও, যেখানে এতক্ষণ ছিলে। আমার ছেলের সৎকার আজ আমি নিজের হাতেই করব, তারপর অনেক দূরে চলে যাব তোমার কাছ থেকে। শর্মিষ্ঠার এই রূপ আগে কখনো দেখেনি স্বামী প্রতিম হাত জোর করে কিছু বলতে যেতেই তন্দ্রা কান্নায় ভেঙে পড়া মাকে জড়িয়ে ধরে ধীরে ধীরে সাদা কাপড়ে ঢাকা ডেড বডিটার পাশে গাড়িতে গিয়ে বসল। প্রচণ্ডভাবে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বুকের ভেতরে জমে থাকা কান্না নিয়ে প্রীতম ধীরে ধীরে গাড়িটার পেছন পেছন শ্মশানে এসে দাঁড়ালো। দূর থেকে হাউ হাউ করে কেঁদে জোর হাত করে বলল, আমাকে ভুল বুঝিস না রে বাবা দীপ, তুই অন্তত ভুল বুঝিস না, পারলে আমাকে ক্ষমা করে দিস। গাড়ি নিয়ে ছুটে গেল আরেকটা পেশেন্টকে দেখতে, অপারেশন সাকসেসফুল হয়েছে কিনা। হাসপাতালে ওটির সামনে গিয়ে ঢুকতে যেতেই সুপ্রিয়া ছুটে গেল প্রতিমের সামনে। ছেলের মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী করে উঠল আঙুল তুলে ডক্টর প্রতিম গাঙ্গুলিকে সে। তারপরে হাউ হাউ করে কেঁদে বলে উঠল, তোমাকে বন্ধু হিসেবে অনেক বেশি বিশ্বাস করে আমার একমাত্র ছেলেকে নিয়ে এগিয়ে এসেছিলাম তোমার কাছে, তার এই প্রতিদান দিলে তুমি। এর থেকে অনুপমের কাছে থাকলে হয়তো ছেলেটাকে বাঁচাতে পারতাম অন্তত আমি। এতটা নিজ স্বার্থপর আর প্রতিহিংসা পরায়ণ তুমি। আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলে, এভাবে চিকিৎসা করার নাম করে একেবারে খুন করে ফেললে তাকে। শর্মিষ্ঠার মতন সুপ্রিয়াকেও জোর হাত করে কথার মাঝে বারে বারে থামাবার চেষ্টা করে চলছে প্রতিম, কিন্তু দুজনের কেউই শুনতে চায়নি তার মনের ভেতরের কথা। একে একে সব তাকে ফেলে চলে গেছে। আজ হসপিটালের বেডে পড়ে আছে বিখ্যাত স্পেশালিস্ট অনকোলজিস্ট ডক্টর প্রতিম গাঙ্গুলি। কি অপরাধে দুটো ফুলের মতন সন্তানের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালাম আমি। শর্মিষ্ঠার সুপ্রিয়া দুজনেই আমাকে ভুল বুঝলো এভাবে। দুটো মৃতদেহের মাঝখানের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি আমি। অরিদীপ আর সন্দীপন, তোরাও কি আমার স্নেহ ভালোবাসাকে ভুল বুঝলি? সুপ্রিয়া, তুমি তো এতদিন ধরে আমাকে চিনতে, বিশ্বাস করতে। আজ নিজের সন্তানকে হারিয়ে শেষ পর্যন্ত এত বড় একটা প্রতিশোধের অভিযোগের আঙুল তুলে ধরলে তুমি আমার দিকে। আর শর্মিষ্ঠা, তোমাকে তো আমি আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম। তোমার জীবনে চলার পথে তো আমি তোমার সব সময়ের সঙ্গী হয়েছিলাম। তবে কেন এত বড় একটা মিথ্যে কলঙ্ক চাপালে তুমি আমার ওপর? ছেলেটা তো আমারও ছিল। সেই রক্তের সম্পর্কে ডাকে আমি ইচ্ছাকৃতভাবে সারা দিনই, এটা তোমার সত্যি মনে হয়? এতদিন আমার সাথে ঘর করে এই আমাকে চিনলে, বুঝলে? হুফ, আর যে পারছি না। সমস্ত শরীর আর মনের লড়াইয়ের ঘাত প্রতিঘাতে আমি যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছি। এভাবে মনের ভেতরের অসহ্য যন্ত্রণা বয়ে নিয়ে যেতে যে আর পারছি না আমি। চোখের জল শুকিয়ে গিয়ে চোখ দুটো যেন ঘুমে ঢুলে পড়ছে।
তোমাদের সকলকে বড় ভালোবেসে এক সূত্রে বেঁধে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না, হেরে গেলাম আমি। ভালোবাসাহীন জীবনে বেঁচে থাকার বিন্দুমাত্র স্বাদটুকুও আমার আজ মরে গেছে। তোমরা যে যেখানে আছো ভালো থেকো। কে যেন টেনে নিয়ে চলেছে আমাকে গভীর ঘুমের দেশে। এক সময় ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেল। হারিয়ে যাওয়া ভালোবাসাদের কাছ থেকে এক নিঃস্বার্থ ভালোবাসা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।